স্যার মেয়েটা প্রথমে আপনাকে ফোন করেছিল এই ঘটনার পর, কি বলেছিল? পুরো সিচুয়েশনটা আমাকে ডেসক্রাইব করলো যে স্যার এরকম এরকম একটা পরিস্থিতি আমার সাথে হয়েছে, না হোয়াট শুড আই ডু। আলম তুমি ইমিডিয়েট বেসিসে লিগ্যালিটি ফলো করবে, যা লয় প্রসিডিওর আছে এফআইআর লঞ্চ করবে এবং এফআইআর লঞ্চ করার পরিপ্রেক্ষিতে যা প্রসেস এগোনোর এগোবে। এবং নিশ্চয়ই দেখেছো যে আলটিমেটলি এফআইআর লঞ্চও হয়েছে, তার বেসিসে যারা অভিযুক্ত তারা গ্রেপ্তারও হয়েছেন। এবার দেখা যাক। স্যার আপনি বলেছিলেন যে এই ঘটনাগুলো বললে বা এইরকমভাবে প্রেসের সামনে যে আপনি দলকে সমর্থন করেন এবং আপনার উপরে চাপ আসছে, এই মুহূর্তে কি চাপ আসছে? না, এই মুহূর্তে আর কোনো চাপ নেই, কারণ এটা দলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারাও বুঝেছেন যে অপরাধকে প্রশ্রয় কোনোভাবেই তৃণমূল কংগ্রেস দেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনোভাবেই কোনোদিনই অপরাধকে প্রশ্রয় দেননি, অভিষেক ব্যানার্জিও দেননি। সুতরাং যে চাপটা ছিল সেই চাপটা থেকে এখন আমি অনেকটাই মুক্ত, দেখা যাক। এবং মেয়েটার বাড়ির লোকজনকেও এরকমভাবে চাপ দেওয়ার চেষ্টা? না না না, আমি এটা বলতে পারবো না, এটা ডিসক্লোজার করাটা উচিত নয়, বাট এই ব্যাপারে আমার কিছু জানা নেই। তাদেরকে এখন সেই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, যেটা কি তাদের সেফটি? নো কমেন্ট, সরি, এটা এইগুলো জিজ্ঞেসই করবেন না, এইগুলো বলতে পারা একদম পারুন না। স্যার আর একটা যে বিষয় এফআইআর কপিটা নিয়ে যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে, যে এফআইআর কপিটা বাকি সবার কাছে এসছে, সেখানে যারা অ্যাকিউজড তাদের নাম অর্ধাক্ষরে লেখা রয়েছে, তো আসল এটা ডেলিভারেটলি একটা মিসকমিউনিকেশন ইন্টেনশনালি স্প্রেড করা হচ্ছে। নতুন যে ক্রিমিনাল ল এসছে আমাদের বিএনএসএস, তাতে পরিষ্কার করে আলটিমেটলি মেনশনিং করা আছে পুলিশ চাইলে যেটা হয় কি, ধরুন যেটা অরিজিনাল এফআইআর কপি, তো মানে যেটা অরিজিনাল এফআইআরের দুটো কপি হয়, একটা যেটা নির্যাতিতা লিখছেন অফিসিয়ালি, এটা নাম্বার ওয়ান, এবং সেকেন্ড ওটার একটা মাস্ক কপি হয়, যাতে করে কিনা অ্যাকিউজড বা ভিকটিম কারোরই আইডেন্টিটি ওপেন ফরম্যাটে না আসতে পারে, কারণ তাতে তদন্ত প্রক্রিয়াটা ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এটা ডেলিভারেটিভ একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট করার চেষ্টা, এর কোনো সত্যতা নেই। তার মানে যেটা বলা হচ্ছে যে পুলিশ ইচ্ছাকৃত তাদের নাম না না, এগুলো পুরোপুরি একটা ফলস রিউমার স্প্রেড করা হচ্ছে ডেলিভারেটলি, যাতে করে জিনিসটাকে ডিস্টার্ব করা যায়, যাতে করে তদন্ত প্রক্রিয়াটাকে ডিস্টার্ব করা যায়। কলকাতা পুলিশের ভূমিকা আমরা যথেষ্ট বেশি স্যাটিসফাই, যথেষ্ট বেশি হ্যাপি, এবং যেটা হয়েছে সেটা ল মেনেই হয়েছে। এই অরিন্দম কাঞ্জিলালের যে ভূমিকা, সেটা নিয়ে যে সন্দেহের কথা আমি বলেছিলাম, তার বাড়ির লোক, তার বাবা পর্যন্ত তো বলেছে সে তাদের আইনজীবী নয়। ওকালাতনামা না থাকা, সই থাকে না থাকা সত্ত্বেও সে অ্যাপিয়ার করেছে, সে এমন তো না যে কাউন্সিল কোনো মামলা তাকে কেউ কোনো দিন অ্যাপিয়ার করতে দেখেনি। হঠাৎ করে আমি নির্যাতিতের আইনজীবী বলে ডেরা পিটিয়ে বেরিয়েছে। এখন ওর বাড়ির লোকই তো বলছে, আর এই প্রশ্নগুলোর কোনো অবকাশ থাকে না। আমি যে জায়গায় ঢিলটা মেরেছিলাম প্রমাণিত হলো যে সত্যি ঠিক জায়গাতেই মৌচাকেই ঢিলটা পড়েছি। এখন এটা দিনের আলোর মতন স্পষ্ট যে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য বা বিষয়টাকে ডাইলিউট করার জন্য তৃণমূলকে ইমপ্লান্ট করেছে। তিনি যে প্রত্যেকটা সাংবাদিকের সাক্ষাৎকারে বলেছেন যে আমার কাছে প্রথম ফোন এসেছিল নির্যাতিতার আইনজীবী, তিনি তো একেবারে প্রকাশ্যে কথা বলেছে। ওর ইনফ্যাক্ট যে মেয়েটা অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড প্রথমে যার ওকালাতনামা ছিল, সেও তো পর্যন্ত নেগেট করেছে। ও বলছে আমার জুনিয়র, সে বলছে জুনিয়র, সে নিজেই কোনোদিন কোর্টের মুখ দেখলো না, সে আমার সিনিয়র হয়ে গেল। জীবনে কোর্টে প্র্যাকটিস করলো না, সে আমার সিনিয়র হয়ে গেল। মানে এর থেকে আর লজ্জা কী হতে পারে? যে যাকে জুনিয়র বলে পরিচয় দিচ্ছে, সেই জুনিয়রই উচ্ছাই করে দিচ্ছে। জুনিয়রই বলছে আমার কোনোদিন সিনিয়র, নিজেই কোনোদিন কোর্টের মুখ দেখেনি, সে আমার সিনিয়র হয়ে যাবে। ফালতু একদম। আমি যেদিনকে তার ইন্টারভিউ মানে সাক্ষাৎকার নিতে আসি, তিনি আমাকে বললেন যে তার মামলা আছে। তার মানে এটাকে আমি কোনোদিন কোনো মামলাই করেনি ও হাইকোর্টে, কোনোদিন কোথাও দাঁড়ায়নি, কোনোদিন কোনো জজের সামনে কোনো মামলাই করেনি। ফালতু কোনোদিন কোনো কোর্টের মুখ দেখেনি, কোনোদিন হঠাৎ করে উকিল হয়ে গেল। ছাত্র পড়ায়, ওর প্রফেশন হচ্ছে ছাত্র পড়ানোর। একটা একে কোচিং সেন্টার না কি আছে, এসব নামফাম করে পড়ায়। সেখানেও ছাত্রছাত্রীরা ভর্তি হয়, 1-2 মাস বাদে ছেড়ে দেয়, পড়াশোনা করায় না, বা ছেলেমেয়েদের দিয়ে রিলস বানায়, এসব ভিডিও ছাড়ে। এরপর বিভিন্ন ফেসবুক পোস্টে আমরা দেখছি যে তিনি অনেক ছাত্রীদের সাথে একেবারে মানে কি বলবো, বাজেভাবে ফটো দেখাচ্ছে। এ তো এর বিরুদ্ধেও স্বয়ং জ্যোতির্ময় স্কুল অফ লতে একটা মেয়েকে মোলেস্টেশনের অভিযোগ ছিল। সেখান থেকে কলেজ কর্তৃপক্ষ ওকে তাড়িয়ে দেয়, বা আমাকে হাত পা ধরে বলে যে ফর্মাল রাস্টিকেশন করবেন না, আমরা অন্য কোথাও। তখন গিয়ে তো শ্যামবাজার ল কলেজে ভর্তি হয়। কিন্তু তিনি তো বলছেন তিনি এই যে তার নির্যাতিতার বিচার শেষ অবধি তিনি শেষ দেখে ছাড়বে। ওকে দেখার শেষ, ও তো মনোজিতের বন্ধু, ও গোটা বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল। স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ওই যে অ্যাকিউজড যিনি আছেন, মেইন কালপ্রিট যাকে বলা হচ্ছে এখনো পর্যন্ত, তাকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন, সম্ভবত আপনার ব্যাচমেট ছিল, এবং তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ 2014 বলুন বা অন্যান্য সালের অভিযোগ আছে, এগুলো কি সত্য? এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, অভিযোগ অনেকের বিরুদ্ধে অনেক কিছু থাকতে পারে। অভিযোগ উঠেছে মানে যে সব কিছু সত্যি তারও কোনো মানে নেই, আবার অভিযোগ উঠেছে মানে সবটা ফলস সেটারও কোনো মানে নেই। যা ঘটেছে না ঘটেছে আপনারা নিশ্চয়ই, আই হোপ ইউ অল হ্যাভ গন থ্রু দ্য ইনিশিয়ালস। তো সেখান থেকে কলকাতা পুলিশ যেভাবে ইনভেস্টিগেশন করবেন, যেভাবে দাঁড়িয়ে অ্যাকিউজকে যা ব্যবস্থা নেবার সেটা ল মেনটেন করে নেবেন। ব্যক্তিগতভাবে তিনি কি এই ধরনের কাজ করতেন? না 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 না, আমি মনে করি না, কিন্তু কেন এটা করেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আদার সাইডটাও তো জানাটা দরকার। হি ইজ আ হেল্পফুল পারসন, মানে কীভাবে জিনিসটা ঘটলো, কেন ঘটলো, কী পর্যায়েতে ঘটেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কিছুই বলবো না, কারণ তদন্ত প্রক্রিয়া চলছে এখনও। বাট এটা দুর্ভাগ্যজনক।
তিনি বলছেন মনোজিৎ মিশ্র পরোপকারী ছিল সমাজ। ওটাই তো বলছে, কত ভালো ছেলে ছিল, ওই তো বলছে এগুলো খুব ভালো জিনিস। এইগুলো যে কতটা ড্যামেজিং হতো আমি যদি এই কথাগুলো না বলতাম, পাবলিক যদি এই বিষয়গুলো না জানতো, কত বড় ক্ষতি হতো। এখন বিষয়গুলো বুঝুক সবাই। এটা কি শুধুমাত্র সংবাদ মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা? একদম নিজের ব্যক্তিগত প্রচার, এসব প্রচার করো যে 2-4টা কোচিং সেন্টারে যে স্টুডেন্ট বাড়তো এইসবের জন্য করা, আর কিচ্ছু না। যদি সর্বোচ্চ সাজার ক্ষেত্রে হয় তাহলে কত? লাইফ ইমপ্রিজনমেন্ট শ্যাল নট বি লেস দ্যান 20 ইয়ার্স। পরিষ্কার করে তো গ্যাংরেপের যে বিএনএস এর প্রভিশন আছে তাতে মেনশনই করা শ্যাল নট বি লেস দ্যান 20 ইয়ার্স, বাট ইট মাইট লিড আপ টু দ্য লাইফ ইমপ্রিজনমেন্ট। সো সেটা জজ সাহেব কীভাবে কী করবেন না করবেন, সেটা এভিডেন্স কীভাবে আসবে তার উপর ডিপেন্ড থাকছে। মেয়েটার যে মেডিকেল রিপোর্ট সেগুলো আমরা দেখছি এখন বিভিন্ন মিডিয়ার কাছে পৌঁছে যাচ্ছে, তো এটা কি সেই মানে তদন্ত প্রক্রিয়া বলুন বা এই যে তার নিজের সেফটি সিকিউরিটি কোনোভাবে? এইটাই তো দুর্ভাগ্যজনক। আমাদের মতো একটা প্রগতিশীল দেশ, যেখানে তৃতীয় বিশ্বে আমরা একটা বিলং করছি, ইন্ডিয়া মানে একটা বিরাট বড় ব্যাপার, সেখানে যদি এইভাবে ভিকটিমের মেডিকেল রিপোর্ট বা এভিডেন্সগুলো যদি এইভাবে বাইরে চলে আসে, তাহলে যারা করছেন তারা কেন করছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আলটিমেটলি এটা ঠিক নয়। এবং যদি পরবর্তী ক্ষেত্রে এটা প্রমাণ পাওয়া যায় না যে আলটিমেটলি কে করেছে, তাহলে তার কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে, এটুকুনি আমি অ্যাসিওর করলাম। সুতরাং আপনাদের মারফতও এটা বলার, যারা যারা এই ধরনের কোনো রকম ইনফরমেশন, সেন্সিটিভ ম্যাটারের ইনফরমেশন যদি বাইরে রিলিজ করে থাকেন বা যদি করছেন, বন্ধ করে দিন, কারণ যদি ধরা পড়েন চামড়া কিন্তু তুলে নেবো। দাদা, মনোজিৎ মিশ্রের আইনজীবী তিনি একেবারে অভিযোগ করছেন যে মনোজিৎ মিশ্রের গলায় নাকি লাভ বাইট পাওয়া গেছে। আমি জানি না কোর্টের এগুলো বলা যেতে পারে, কিন্তু পাবলিকলি এই ধরনের কথাবার্তা, রেপের মতন একটা অফেন্স যেখানে ইনভলভ, সেখানে এরকম পাবলিকলি এই ধরনের মন্তব্য করা, একটা মহিলার চ্যাস্টিটি নিয়ে প্রশ্ন তুলে দেওয়া, এগুলো ঠিক জিনিস নয়। তিনি তার আইনগত যা সওয়াল যেগুলো করার সেগুলো কোর্টে করবেন। পাবলিকলি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা, এটা কোনো উকিল সুলভ আচরণ নয়। তিনি বলছেন যে যে অভিযুক্ত তার এগেনস্টে যে দাঁড়ানো যাবে না, এটা তো সংবিধানেও নেই এবং তাকে না একদম অভিযুক্ত যে কোনো এভরি পার্সন হ্যাজ রাইট টু ডিফেন্স, এটা নিয়ে ভুল কিছু বলেনি। নিশ্চয়ই দাঁড়াতে পারেন, যে কোনো উকিল দাঁড়াতে পারেন, কিন্তু তার এই পাবলিকলি মন্তব্যগুলো করা উচিত নয়।